পুরো পরিবারটাই বিচ্ছিন্ন হয়ে যায়। কঠিন নির্যাতন করে। বাচ্চারাও নিজের বাবার নামটা বলতে পারছে না। আপনার কি ভূমিকা ছিল জুলাই আন্দোলনে? ৬০টার মতো মামলা করলে সেখানে তিনি গুলিবিদ্ধ হন। হচ্ছে মামলার পরিমাণ বেশি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরা নিউজের আজকের বিশেষ আয়োজন প্রত্যাশার ঢাকা 18তে আপনাদের স্বাগত জানাচ্ছি। পুরোটা অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি রাকিব ইদ্রিস। আজকে আমাদের সাথে আছেন তুরাগ থানার আমির মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমাদের ৫২ নং ওয়ার্ডের পক্ষ থেকে আমি সবাইকে রমজানের শুভেচ্ছা, মাহে রমাদানের। ৯৬ সাল থেকেই আমি ছাত্র শিবিরের সমর্থক কর্মী হিসেবে কাজ শুরু করি। এরপরে ২০০৭ সালে ছাত্র শিবিরের তুরাগ থানার সভাপতি, ৮ সালে উত্তরা থানার সভাপতি, এরপরে মহানগরীতে কাজ করি। মহানগরীতে সর্বশেষ ২০১৬ সালে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি থেকে আমি বিদায় নেই। এরপরে জামাত ইসলামের রোকন হই। আর এভাবে মোটামুটি রাজনৈতিক পথ চলা। আর ২০২৩-২৪ সাল থেকে আমি জামাতের এই তুরাগ থানার আমিরের দায়িত্ব পালন করতেছি আর কি। ৫২ নং ওয়ার্ড সেখানে আমাকে জামাত ইসলামের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আপনার কি ভূমিকা ছিল জুলাই আন্দোলনে, সে বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছিলাম। আপনারা জানেন যে মূলত জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবের পিছনে নৈপথ্যের যে কারিগর, এটা সবাই জানে যে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ভূমিকা পালন করেছে। এই আন্দোলনের যে রিসোর্স গুলা দেওয়া, জনশক্তি থেকে শুরু করে আন্দোলনের মূল স্ট্রিম থেকে শুরু করে এই সবগুলা কাজে সমন্বয় করার মূল দায়িত্ব ছিল আমার উপরে, তুরাগের, বিশেষ করে তুরাগের। তো সেই দায়িত্বটা মূলত আমি জুলাইয়ে পালন করেছি। আর যেহেতু এটা উত্তরে একটা হটস্পট হিসেবে ছিল, খাবার দাবার থেকে শুরু করে সকল ধরনের সাপ্লাইটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। জুলাই আন্দোলনে অনেক করুণ ইতিহাস, এমন একটি স্মৃতি, এমন একটি ইতিহাস যা আপনি স্বচক্ষে দেখেছেন। জসিম ভাই ছিল এক অদম্য সাহসী মানুষ, হাফেজে কোরআন। পরের দিন সকালে ঠিকই নিজ দায়িত্ব উনি স্পটে চলে যান এবং সেখানে গিয়ে যে পুলিশের যে রক্তাক্ত বুলেটের সামনে তারা অবস্থান করলে, পুলিশ গুলি করলে, সেখানে তিনি গুলিবিদ্ধ হন। আমরা দক্ষিণখানে যখন জানাজার আয়োজন করি, ঠিক সেই মুহূর্তে এসে আবার ডিবি হানা দেয়। তো সেই শহীদ জসিম ভাইয়ের চেহারাটা আমার এখনো ঝলঝল করতেছে। এটা মানে জীবন্ত মানুষ, একটা তরতাজা যুবক, একটা হাফেজে কোরআন, মুহূর্তের মধ্যেই তার পরিবারকে রেখে উনি চলে গেলেন। এটা আমাকে এখনো অনেক বেশি ভাবায় আর কি। আপনার এবং আপনার পরিবারের উপর কি কি নির্যাতন হয়েছে? ২০১০ সালে আমাদের উত্তরে একটা ম্যাচ থেকে প্রায় ৫৪ জন ভাইকে গ্রেপ্তার করে রাজশাহীর সে ফারুক হত্যা মামলায়। ২০১২ সালে আমি নিজেই উত্তরা সাইদি সাহেবের মুক্তির দাবিতে একটা মিছিল থেকে অ্যারেস্ট হই। অ্যারেস্ট হওয়ার পরে পুলিশ নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে থানাতে যে পরিমাণ কঠিন নির্যাতন করে, এবং সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ সব লোকজন ছিল। তো সেই নির্যাতনের কথা আজও মনে পড়ে। নির্যাতনের মাত্রা করতে করতে এবার একটা পর্যায়ে চোখের মধ্যে মরিচ লাগায় দেয়। একে প্রায় ৬০টার মতো মামলা। আমার বডির যে উচ্চতা, আমার উচ্চতার চেয়ে মামলার পরিমাণ বেশি। সপ্তাহের ৭ দিনই মনে করেন যে ৭ দিনের মধ্যে ৫ দিন কোর্ট থাকতো। প্রতিদিনে প্রায় কোর্টে আমাদেরকে হাজিরা দিতে হইতো। বাচ্চারাও নিজের বাবার নামটা বলতে পারতো না যে আমার বাবার নামটা কি বা আমার বাবা কে। নির্যাতন বা মানসিক নির্যাতনের কারণে আমার মা ২০১৯ সালে মারা যান। আমার আব্বা নিজেও পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। উনিও ২০১৬ সালে মারা যান। অর্থাৎ এক প্রকার আমার পুরো পরিবারটাই বিচ্ছিন্ন হয়ে যায়। ইতিহাসগুলোর পুনরাবৃত্তি ঘটুক এমন কি কোনো কিছু চান কিনা? অবশ্যই চাই না। এই যে ৫ই আগস্টের পরে যেহেতু জামাত ইসলামের এই থানার দায়িত্বে আছি, এরকম অসংখ্য তালিকা আমার কাছে এসেছিল মামলার বিষয়ে। যাদেরকে সরকার বিভিন্ন মামলা অন্তর্ভুক্ত করছে বা যারা দাগে আসামি, তাদের বিষয় ভিন্ন। যারা সাধারণ
মানে নেতাকর্মী ছিল, এদের কারো বিষয়ে মানে কোনো মামলার বিষয়ে আমি সহযোগিতা করি নাই বা করি নাই। কারণ আমি জানি নিজে যেহেতু মামলার আসামি ছিলাম, এটার কি জ্বালা বা এটার কি পরিমাণ ভোগান্তি সেটা আমি জানি। এজন্য আমি চাই না যে এই সংস্কৃতি ফিরে আসুক। ব্যক্তিগত জীবনে আপনি কি করেন? আইনজীবী হিসেবে আমি সেবাদান করি। পাশাপাশি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমি একটা সংস্থার সাথে জড়িত আছি। তাদের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যাগুলা বা দরিদ্র মানুষদের সহযোগিতা করা, এই বিষয়ে আমি কাজ করছি আরকি। ঢাকা 18 আসন কতটা সুশৃঙ্খল হতে পারে এ বিষয়ে আপনি কি বলবেন? ঢাকা 18 আসন 18 আসন বলতে ঢাকা হৃৎপিণ্ড বা হার্টকে বোঝানো হয়। এটা হচ্ছে জুলাইয়ের সূতিকাগার। এখানে প্রায় 17টা ওয়ার্ডের সমন্বয়ে এই ঢাকা 18 আসনটা গঠিত। এখানে যেরকম উত্তরার মতো মডেল টাউন আছে, আবার ঠিক তেমনি তুরাগ, উত্তরখান, দক্ষিণখানের মতন গ্রাম এলাকাও আছে। সুতরাং এখানে যিনি সেবক হয়েছেন বা যিনি ইতিমধ্যে এমপি নির্বাচিত হয়েছেন আমাদের জাহাঙ্গীর ভাই, উনি এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। উনি যদি চান ১ নম্বরে যে আমাদের রাস্তাঘাটে যে পরিমাণ অর্থাৎ স্থাপনা বা অবৈধ দোকানপাট এগুলা যদি আ মানে রোধ করা সম্ভব হয়, তাহলে যানজটটা অনেকাংশে কমে আসবে। এটা হচ্ছে তৃতীয়ত হচ্ছে আমাদের অসংখ্য রাস্তাঘাট আছে যেগুলো এখনো অ্যা কাঁচা রয়ে গেছে, কিন্তু সিটি কর্পোরেশন অলরেডি ট্যাক্স নির্ধারণ করে দিয়েছে। সুতরাং এই রাস্তাঘাটগুলাকে পাকা করার মাধ্যমে এটাকে একটা শহর উপযোগী করে গড়ে তোলা। ৩ নাম্বার আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োগ করে যে কিশোর গ্যাং নামে যে একটা মহামারী আমাদের মাঝে আছে, এই কিশোর গ্যাংটাকে নিয়ন্ত্রণ করা। ৪ নাম্বার হচ্ছে মাদকের নিয়ন্ত্রণ। যদি মাদকের নিয়ন্ত্রণ করা যায় তাহলে যুব সমাজ তার মেইন স্ট্রিমে ফিরে আসবে। এরপরে হচ্ছে আপনার চাঁদাবাজি তো মানে বিভিন্ন স্টাইলে চলে। কেউ স্বীকার করুক আর নাই করুক, আমি মনে করি যে এই চাঁদাবাজির এই ক্ষেত্রটা যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে আমাদের উত্তরাটা একটা আধুনিক উত্তরাতে আরো মানুষ বেশি ব্যবসা বান্ধব একটা উত্তরা তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এই ওয়ার্ড সম্পর্কে আপনার ভাবনাটা কি? প্রতি মাসে ফ্রি রক্ত সেবা দিয়ে থাকি। মেডিসিন পাশাপাশি মেডিসিন আমরা ফ্রি দিয়ে থাকি। এরপর আমাদের উত্তরাতে বেশ ইবনে সিনা সহ বেশ হাসপাতালের সাথে একটা কন্ট্যাক্ট আছে। একটা কার্ড আছে আমাদের হেলথ কার্ড। এই হেলথ কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে একটা ভালো কনসেশনে ৪০-৫০% একটা সেবা দিয়ে থাকি। এই এলাকার উন্নয়ন নিয়ে মূলত আমাদের ভাবনা। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলা জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে এবং সে আলোকে আমরা এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। কেন মনে হলো যে আপনার কাউন্সিলর নির্বাচন করা উচিত? এখন এখানে যে পরিমাণ বরাদ্দ আসে, প্রায় ৫৩-৫৪ টা খাত আছে। এটা যদি একজন সৎ, দক্ষ এবং যিনি মানুষের উপকার করতে চান, এরকম মানুষের হাতে যদি এই দায়িত্বটা আসে, তাহলে মানুষ ব্যাপক পরিমাণ উপকার পাবে। আমাদের বিভিন্ন ধরনের কার্ডের প্রচলন আছে। এই কার্ডগুলা দেখা যায় যে কেউ যদি সততা না থাকে, তাহলে সে ৫ তলা বাড়ির মালিককেও দিয়ে দেয়। মানে আত্মীয়তার খাতিরে বা ভোটের জন্য। কিন্তু যার সততা আছে সেই যার যে কার্ড পাওয়ার দরকার, তাকে সেই সরকারি সুবিধাটা দেওয়া যাবে। এই সমস্যাগুলো আমি মনে করি যে যেহেতু বিগত সময়ে জামাত ইসলামের মাধ্যমে সামাজিক কাজগুলা বা ছাত্র জীবন থেকেই এই সামাজিক কাজগুলো আমি করে আসতেছি। মানুষের সাথে উঠে আসতেছি। এই মানুষের বিষয়গুলো আমি জানি। আশা করি যে আমি যদি সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হই, তাহলে মানুষ আমার মাধ্যমে বা আমাদের মাধ্যমে আরো অনেক বেশি সহযোগিতা পাবে। উত্তরা নিউজের বিশেষ আয়োজন প্রত্যাশার ঢাকা 18 অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি রাকিব ইদ্রিস। আবারও কোনো নতুন অতিথি নিয়ে আপনাদের কাছে আসবো। সেই পর্যন্ত চোখ রাখুন উত্তরা নিউজে।